ঈদে বাসের আগাম টিকিট বিক্রির দ্বিতীয় দিনেও রাজধানীর বিভিন্ন কাউন্টারে ভিড়। রেলের টিকিট পেতে রাত থেকেই স্টেশনে ঘরমুখো মানুষের অপেক্ষা। শ্রমিক বিরোধের জেরে রাজধানীর সায়দাবাদে দু গ্রুপের সংঘর্ষ। দীর্ঘ সময় বাস চলাচল বন্ধ থাকায় যাত্রী দুর্ভোগ চরমে। কিশোরগঞ্জের ব্যবসায়ীকে হয়রানি করতেই তার নামে রাজধানীর রামকৃষ্ণ মিশনে হুমকির চিঠি। জানিয়েছে পুলিশ, খোঁজা হচ্ছে মূল হোতাকে। শুদ্ধস্বর প্রকাশনীর মালিক টুটুল হত্যা চেষ্টা মামলার আসামি শিহাবের স্বীকারোক্তিমূলক জবানবন্দি। ঝিনাইদহে পুরোহিত হত্যাকাণ্ডে শিবির নেতার স্বীকারোক্তি। এবং এবছর থেকে আর হচ্ছে না পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষা। অনুমোদনের জন্য শিগগিরই পাঠানো হবে মন্ত্রিসভায়, জানালেন গণশিক্ষামন্ত্রী। প্রবাসের সময়ে সঙ্গে আছি আমি শাফিন জাহিদ। ঈদকে সামনে রেখে বাসের আগাম টিকিট বিক্রির দ্বিতীয় দিনেও কাউন্টারগুলোতে ছিল ভিড়। তবে প্রথম দিনের মতো এদিনও বেশি দাম ও পছন্দসই সিট না পাওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। পাশাপাশি একদিনের মধ্যেই ৩০ জুন ও ৪ জুলাইয়ের টিকিট শেষ হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়াও ব্যক্ত করেন তারা। তবে কর্তৃপক্ষ বলছেন একই দিনের টিকিটের চাহিদা বেশি হওয়ায় সংকট সৃষ্টি হয়েছে। প্রচণ্ড রোদ আর রমজানের ক্লান্তি উপেক্ষা করে এভাবেই সকাল থেকে একটি টিকিট পেতে গাবতলীর বাস কাউন্টারগুলোতে ভিড় করেছিলেন যাত্রীরা। একই অবস্থা মাজার রোড, দারুসালাম, কল্যাণপুর সহ রাজধানীর সব বাস কাউন্টারগুলোতে। সকালের দিকে ভিড় কিছুটা কম দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন কাউন্টারের সামনে টিকিট প্রত্যাশীদের ভিড়ও বাড়তে থাকে। দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেকেই পাচ্ছিলেন না কাঙ্ক্ষিত টিকিট। যারা ২-৪টি পেয়েছেন তারা পাননি নির্দিষ্ট দিনের পছন্দের আসন। আজও টিকিট পাবো কিনা এটাও জানি না। দাম কত এটা তো প্রশ্ন ওঠে না, কথা বলারই তো লোক নাই। ৩ তারিখ কোনো টিকিট নাই, ২ তারিখ নাই, আছে একদম লাস্টে। নরমাল 550 আর এখন হচ্ছে 740 টাকা। এদিকে টিকিট ছাড়ার একদিনের মাথায় উধাও হয়ে যায় ৩০ জুন ও ৪ জুলাইয়ের সব টিকিট। বাস কর্তৃপক্ষ বলছেন অনলাইনে আগে ভাগে কিছু টিকিট বিক্রি হয়ে যাওয়া ও নির্দিষ্ট কিছু দিনের চাহিদা বেশি থাকায় সংকট তৈরি হয়েছে। আমি ভেবেছিলাম যে আমি ২ তারিখে যাব, তো আমি সামনের দিকে টিকিট পাবো। তো সকালে আসলাম, এসে দেখি যে টিকিট পিছনের দিকে। ন্যাশনাল কাউন্টার বলতেছে যে আমরা অনলাইনে টিকিট ছাড়ছি। যারা দেখা যায় বিভিন্ন পরিচিত লোক, এদেরকেই ভালো টিকিট দিতেছে। 2-3 জন করে ঢোকাচ্ছে এবং বের করতেছে প্রায় 1-2 ঘন্টা পর পর। 30 আর 4 তারিখের টিকিট আমাদের শেষ। 15% প্যাসেঞ্জার জার্নি করতো সারা বছরে, আর এখন হচ্ছে 100%। তো সে তুলনায় রাতারাতি তো আর গাড়ি ওইভাবে বানানো তৈরি করা যায় না। সিট রেখে দেওয়ার কোনো অবস্থা নাই। আমরা তো বিক্রি করতে পারলেই তো আমাদের হয়। আমাদের আত্মীয় স্বজন আর কয়জন যাবে? বিআরটি এর অনুমোদিত যেই ভাড়া আমরা সেটাই নেই। এটা তো আমাদের একটা সেবামূলক প্রতিষ্ঠান। ঈদ উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি চলবে ৩০ জুন পর্যন্ত। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। বুধবার থেকে শুরু হতে যাওয়া রেলের আগাম টিকিট কিনতে মঙ্গলবার সন্ধ্যা থেকেই রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ভিড় করতে শুরু করেছেন টিকিট প্রত্যাশী যাত্রীরা। সবার আগে ঈদে বাড়ি ফিরতে টিকিট পেতে প্রায় ১২ ঘন্টা আগে লাইনে দাঁড়ান অনেকে। বুধবার সকাল ৮টা থেকে টিকিট দেওয়া শুরু হবে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। এদিন দেওয়া হবে ১ জুলাইয়ের আগাম টিকিট, ২৩ জুন দেওয়া হবে ২রা জুলাইয়ের, ২৪ জুন দেওয়া হবে ৩রা জুলাই, ২৫ জুন ৪ জুলাই এবং ২৬ জুন দেওয়া হবে ৬ জুলাইয়ের টিকিট। ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৪ জুলাই থেকে, চলবে ৮ জুলাই পর্যন্ত। আগে আসলে হয়তো আগে সিরিয়ালটা পাবো, আগের টিকিটটা পাবো, সোনার হরিণ। এটা আগে না আসলে পাওয়া যাবে না। ইফতারি করছি এখানে, শুধু এক গ্লাস শরবত খাইছি। এখন চেহারি পর্যন্ত এখানে থাকবো, এভাবেই থাকবো, কারণ এই শুধুমাত্র 2টা টিকিটের জন্য। এখানে ভিড় হয়, তো ভিড়ের জন্য সিটের টিকিট পাওয়া যায় না, তো এই জন্য এখানে আগের থেকে আসা। রাজধানীর গুলিস্তান ও সায়দাবাদে শ্রমিক ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে এই ধর্মঘট প্রত্যাহার হলে শুরু হয় আন্তঃজেলা বাস চলাচল। এর আগে কার্যালয় দখলকে কেন্দ্র করে সায়দাবাদে পরিবহন শ্রমিকদের দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবারের সংঘর্ষের জের ধরে সকাল থেকেই সায়দাবাদ বাস টার্মিনাল এলাকায় অবস্থান নেন দুপক্ষের শ্রমিকরা। এরপর সকাল 11:30টার দিকে এক পক্ষ মিছিল বের করে, অপরপক্ষ এতে বাধা দিতে গেলেই শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ। বেলা 12:30 পর্যন্ত থেমে থেমে কয়েক দফায় সংঘর্ষ হয়।
দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে সকাল থেকেই রাজধানীর গুলিস্তান ও সায়দাবাদ বাস টার্মিনাল থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ ছিল। এতে যানবাহন সংকটে চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। প্রবাসী সময়ে আরও থাকছে। দ্বৈত নাগরিকত্ব বাতিলে সরকারের চিন্তা ভাবনায় উদ্বিগ্ন নিউ ইয়র্ক প্রবাসীরা। দেশে বিনিয়োগ ও রেমিটেন্সের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা। আবু বকর সিদ্দিক নামে কিশোরগঞ্জের ব্যবসায়ীকে হয়রানি করার জন্যই রাজধানীর রামকৃষ্ণ মিশনের প্রধান ধর্মগুরুকে হত্যার হুমকি দিয়ে আইএসের নামে চিঠি দেওয়া হয়েছিল বলে দাবি পুলিশের। তবে কারা আবু বকরকে হয়রানি করতে চাইছে পুলিশ তা জানতে পারেনি এখনো। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, চিঠিটি যে ব্যক্তি রামকৃষ্ণ মিশনে ফেলে গেছে তাকে গ্রেফতার করতে পারলেই মিলবে সব প্রশ্নের উত্তর। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। গেল 15 জুন ইসলামী স্টেট বাংলাদেশ নামে একটি সংগঠনের নাম ব্যবহার করে সংস্থাটির প্রধান ধর্মগুরুকে হত্যার হুমকি দিয়ে চিঠি আসে রাজধানীর রামকৃষ্ণ মিশনে। এরপর থেকে দেশে বিদেশে আলোচনার মুখে তদন্তে নামে পুলিশ। পুলিশ কর্মকর্তারা বলছেন, চিঠিটির নিচে স্বাক্ষর ছিল আবু বকর সিদ্দিক নামে কিশোরগঞ্জের এক ব্যক্তির। বিস্তারিত ঠিকানাও উল্লেখ ছিল চিঠিতে। সে অনুযায়ী আবু বকরকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসেন তারা। এরপর রামকৃষ্ণ মিশনের নিরাপত্তা ক্যামেরার ফুটেজের সঙ্গে মিলিয়ে দেখেন, রামকৃষ্ণ মিশনের চিঠি পৌঁছে দেওয়া ব্যক্তির সঙ্গে আবু বকরের চেহারা কিংবা বয়সের কোনো মিল নেই। পুলিশের দাবি, আবু বকর সত্যিই যদি হত্যার হুমকি দিয়ে চিঠি দিতেন তবে বিস্তারিত নাম ঠিকানা লিখতেন না। তাহলে কারা পাঠালো এই চিঠি সেটি এখন তদন্ত করে দেখা হচ্ছে বলে দাবি পুলিশ কর্মকর্তাদের। চিঠিতে যে ড্রপ করে গেছে তাকে হয়তো আমরা পিক করে ফেলতে পারবো। তাকে যদি পিক করে ফেলতে পারি তখনই আসলে আমরা কনক্লুশনটা ড্র করব যে এটার পিছনে মোডাস অপারেন্ডি কি ছিল। কোনো জঙ্গি সংগঠন নয়। যদি এবিসিডিকে হ্যারাস করার জন্যই হয়ে থাকে তাহলে তো একেবারে উদ্দেশ্য সুস্পষ্ট এবং সেটার সঙ্গে জঙ্গি কানেকশন থাকার সুযোগ কিন্তু খুবই কম। এদিকে আবু বকর বলছেন, তার ব্যবসায়িক শত্রুরা তাকে ফাঁসানোর জন্য এই কাজ করতে পারে। তবে কাদের সঙ্গে তার শত্রুতা সে ব্যাপারে কিছু জানাননি তিনি। যেহেতু আমি এলাকায় কিছু টুকটাক ব্যবসা করার জন্য চেষ্টা করতেছি, আমার পেট্রোল পাম্প নির্মাণাধীন একটা মৎস্য লিজিং পুকুর আছে। এটার প্রতিপক্ষ যারা এটা মনে করেন আগে বুক দখল করে খেতে এখন হয়তো পারতেছে না, এই কারণেই। তবে পুলিশ বলছে, রামকৃষ্ণ মিশনে যে জোরদার নিরাপত্তা গ্রহণ করা হয়েছে, চিঠি রহস্যের সমাধান না হওয়া পর্যন্ত তা বহাল থাকবে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। শুদ্ধস্বর প্রকাশনীর মালিক আহমেদ বশির টুটুলকে হত্যা চেষ্টা মামলার আসামি শিহাব ওরফে সাকিব স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সিএমএম আদালতে আহমেদ বশির টুটুলকে হত্যা চেষ্টার দায় স্বীকার করে জবানবন্দি দেয় শিহাব। 2015 সালের 31 অক্টোবর রাজধানীর লালমাটিয়ায় শুদ্ধস্বরের কার্যালয়ে হামলা চালিয়ে হত্যার চেষ্টা করা হয় প্রতিষ্ঠানটির কর্ণধার আহমেদ বশির টুটুলকে। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শিহাবকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। শিহাব আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বলে জানায় পুলিশ। এদিকে ঝিনাইদহে পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলি হত্যার ঘটনায় এনামুল হক নামে এক শিবির নেতা আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, এমনটাই জানিয়েছে পুলিশ সুপার আলতাফ হোসেন। মঙ্গলবার রাতে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। সে জানায় যে শিবিরের সাংগঠনিকভাবে কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক এদেরকে এই আনন্দ গোপাল গাঙ্গুলিকে খুন করা হয়। তারা কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক তারা বেশ কিছু লোক এখানে একসঙ্গে একত্রিত হয়ে প্রায় 7 জন ঝিনাইদহে বসে তারা ডিসিশন নেয় আনন্দ গোপাল গাঙ্গুলিকে খুন করার জন্য। সে অনুযায়ী তারা 7 তারিখে এই অপকর্মটি করে এবং করে তারা বিভিন্ন জায়গায় পালিয়ে যায়। 1278 কোটি টাকা ব্যয়ে দেশের পশ্চিমাঞ্চলে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 21 জেলায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় 5টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এসব প্রকল্পে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে 2500 কোটি টাকা। এর মধ্যে 95 কোটি টাকা সংশ্লিষ্ট সংস্থার নিজ তহবিল থেকে ব্যয় করা হবে। নর্থ বেঙ্গল চিনিকলে কোজেনারেশন পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন ও সুগার রিফাইনারি প্রকল্পেরও অনুমোদন দেওয়া হয়। 73 কোটি টাকার এই প্রকল্পটির প্রথম সংশোধনীতে ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 324 কোটি টাকায়। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী সাংবাদিকদের জানান, প্রকল্পটির আওতায় সুগার মিলটিকে সংস্কার না করে নতুন যন্ত্রপাতি স্থাপনের মাধ্যমে আধুনিক প্রযুক্তিতে সাজানো হবে। 71-এ মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা
মীর কাশেম আলীর রিভিউ আবেদনের শুনানি আগামী 25 জুলাই নির্ধারণ করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। মঙ্গলবার সকালে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ দিন ধার্য করেন। এর আগে গত 19 জুন রায় পুনর্বিবেচনার জন্য আপিল বিভাগে আবেদন করেন তার আইনজীবীরা। গত 6 জুন মীর কাশেম আলীর মৃত্যুদণ্ড বহাল রেখে 244 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন আপিল বিভাগ। এই দিনই মীর কাশেম আলীর মৃত্যু পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। পরে গাজীপুরের কাশিমপুর কারাগারে তাকে মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হয়। রায়ে মুক্তিযোদ্ধা জসিম হত্যার দায়ে মীর কাশেমকে মৃত্যুদণ্ড এবং ধর্ষণ, অগ্নিসংযোগ সহ অন্যান্য 6 অভিযোগে 58 বছরের কারাদণ্ড দেন আপিল বিভাগ। এর আগে 2014 সালের 2রা নভেম্বর তাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে রায়ের বিরুদ্ধে 30শে নভেম্বর আপিল করেন তিনি। গাজীপুরের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আহসানুল্লাহ মাস্টার হত্যা মামলায় 11 আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এই স্থগিতাদেশ দেন। সেই সঙ্গে আগামী 14 জুলাই আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন ধার্য করেন। এর আগে গতকাল দুপুরে হাইকোর্টের এই রায় স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। গত 15 জুন আহসানুল্লাহ হত্যা মামলায় 6 জনের ফাঁসি, 9 জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং 11 জনকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। হাইকোর্টে খালাস পাওয়া 11 আসামির মধ্যে 7 জনের মৃত্যুদণ্ড এবং 4 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল বিচারিক আদালত। প্রবাসের সময় আরো থাকছে। কোপা আমেরিকার সেমিফাইনালে বুধবার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও যুক্তরাষ্ট্র। দুদলই চায় সেরাটা দিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করতে। জঙ্গি দমনে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। মঙ্গলবার সকালে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এক বর্ধিত সভায় তারা এই আহ্বান জানান। তারা বলেন, গুপ্ত হত্যা করে উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করা যাবে না। যারা বাংলাদেশে আজকে এই জঙ্গি তৎপরতা চালাচ্ছে, দেশকে ধ্বংসের ষড়যন্ত্র করছে, তাদের মূল পৃষ্ঠপোষক এবং অর্থের যোগানদাতা বিএনপি, জামাত। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমাদের সকলকে সহযোগিতা করতে হবে। দক্ষিণ বাংলার মূর্তিমান আতঙ্ক ছিল সর্বহারা। এই সর্বহারাদের নির্মূল করেছে এই বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজকে দক্ষিণ বাংলায় কোনো সর্বহারা নাই। পৃথিবীর সমস্ত উন্নত দেশগুলোতে জঙ্গি দমনের যে পন্থা অবলম্বন করা হয়েছে, যে পদ্ধতিতে তারা জঙ্গি দমন করেছে, বাংলাদেশেও একই পদ্ধতিতে আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এগুচ্ছে এবং আমরা বিশ্বাস করি এই পদ্ধতিতে এই জঙ্গিবাদ, এই জঙ্গিদের দমন করা সম্ভব, নির্মূল করা সম্ভব। আমরা পরিষ্কারভাবে জানিয়ে চাই, এই ধরনের গুপ্ত হত্যা বা সন্ত্রাস করে এই দেশের উন্নয়ন অগ্রযাত্রা বন্ধ করা যাবে না। জাতীয় ঐক্যর নাম করে আমরা তো আর সন্ত্রাসীর সঙ্গে ঐক্য করতে পারি না। আপনি ঐক্যর কথা বলবেন আর একাত্তর ঘাতকদেরকে আড়াল করে তাদেরকে সহায়তা করবেন, এইটা তো হতে পারে না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, জঙ্গি দমনে সরকার আন্তরিক নয়, বরং এর নামে বিরোধী দলগুলোকে দমন করা হচ্ছে। মঙ্গলবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের আয়োজনে ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, জঙ্গিবাদ রুখতে প্রয়োজন জাতীয় ঐক্যের। সরকারের উদ্দেশ্য জঙ্গিবাদ উৎপাটন নয়, জঙ্গিবাদকে বন্ধ করা নয়। সরকারের উদ্দেশ্য জঙ্গিবাদের কথা ব্যবহার করে বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দেওয়া, গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া। সমস্ত রাজনৈতিক দলগুলোকে ডেকে কনভেনশনের মধ্য দিয়ে একটা জাতীয় প্রতিরোধ করে তুলুন, অন্যথায় এই ভয়াবহ এই অবস্থা থেকে মুক্ত হওয়ার আমাদের কোনো উপায় নেই। অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষা হওয়ায় এবছর থেকেই আর পঞ্চম শ্রেণীর প্রাথমিক সমাপনী পরীক্ষা হবে না। এর পরিবর্তে এখন থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষা হবে অষ্টম শ্রেণীতে। মঙ্গলবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, বিষয়টি অনুমোদনের জন্য আগামী 1 থেকে 2 সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায় প্রস্তাবনা পাঠানো হবে। প্রাইমারি তখন শিক্ষাকাল ছিল প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী। এখন আমাদের এই শিক্ষাকালটা, ওই পর্বটা প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। তো অষ্টম শ্রেণীতে আগে পরীক্ষা হতো জেএসসি হিসেবে, আর আমাদেরটা হতো পিইসি হিসেবে। দেন একই প্রাইমারির অধীনে কয়টা পরীক্ষা হবে? আমাদের কাছে মনে হয়েছে যে এটা একটা করা উচিত। সিদ্ধান্ত এটাই, এবার পঞ্চমে আর কোনো সমাপনী পরীক্ষা হচ্ছে না, অষ্টমে যেই আমাদের সমাপনী পরীক্ষা হবে। তার নামকরণ
বা আর কোনো কিছু, সেটা আমরা ওখানে ক্যাবিনেটে ঠিক করে দেব। 3 মেয়রের পদমর্যাদা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মঙ্গলবার দুপুরে এই প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের পদমর্যাদা বাড়িয়ে মন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে। উত্তরের মেয়র আনিসুল হক ও দক্ষিণের মেয়র সাইদ খোকন এখন থেকে এই পদমর্যাদা পাবেন। এছাড়া নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভিকে উপমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে। পরমাণু থেকে বিদ্যুৎ উৎপাদন করায় রূপপুর প্রকল্প থেকে স্বল্প মূল্যে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান। মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান জানান, নিরাপত্তার সব শর্ত কঠোরভাবে মেনেই এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। যদি ফুয়েলের দাম বাদ দেওয়া হয় বা ফুয়েলের দাম একটু ধরাও হয়, তাহলেও এটা অন্যান্য যে বিদ্যুৎ উৎপাদনের উপকরণ আছে তার তুলনায় এটা কম দাম পড়ে। এটা জ্ঞানের একটি নতুন স্তরে দেশকে এবং সমাজকে নিয়ে যায়। আমরা কিন্তু বাংলাদেশের মানুষের সেফটি যেটা, সেটাকে নাম্বার 1 হিসেবে ধরা আমাদের। মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন যে সেফটি ফার্স্ট, সেফটি লাস্ট, এবং সেই কারণেই আমরা কিন্তু আইএনইর সাহায্য নিচ্ছি। আমরা রসটেকনোজার, যেটা রাশিয়ান ফেডারেশনের রেগুলেটরি বডি, তাদেরও সাহায্য নিচ্ছি। ঈদকে সামনে রেখে রাজধানীর স্বর্ণের দোকানগুলোতে এখনো জমে ওঠেনি বেচাকেনা। ঈদের আগে স্বর্ণের দাম বাড়ার কারণে এবছর ব্যবসা আশানুরূপ না হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। তবে ঈদের কদিন আগে থেকে বিক্রি শুরু হবে বলে প্রত্যাশা করছেন তারা। আর জানাচ্ছেন কাজল আব্দুল্লাহ। ঈদের আনন্দকে আরো বেশি প্রাণবন্ত করে তুলতে প্রিয়জনের জন্য বিভিন্ন ধরনের কেনাকাটার পাশাপাশি অনেকেই উপহার হিসেবে দিয়ে থাকেন নানা আইটেমের গহনা। চুড়ি, তারপর কানের দুল, এগুলোই তো বেশিরভাগ মানুষ কিনে, তো এক জোড়া বালা কিনছি গিফট দেওয়ার জন্য, যেমন লকেট সেট, চেইন, রিং, ইয়াররিং, এই সমস্ত জিনিসগুলোই মোটামুটি ভালো চলে। একটা ইয়াররিং কিনলাম, সামনে ঈদ উপলক্ষে কেনা। তবে এবারের ঈদ মার্কেটে অন্যান্য ব্যবসার মতো জুয়েলারি মার্কেটে তেমন সাড়া মিলছে না ক্রেতাদের। রাজধানীর সব মার্কেটে বিরাজ করছে একই অবস্থা। আর চলতি ঈদ বাজারে বেচাকেনা ভালো না হওয়ার আশঙ্কা থাকলেও ঈদের আগ মুহূর্তে কিছুটা বিক্রির আশা করছেন সংশ্লিষ্টরা। স্বর্ণ বাজারটা মানুষ মনে করে যে আগে বাচ্চা কাচ্চার পোশাক কিনবো, এই কারণে সাধারণত 15 রোজার আগে কাস্টমার আসে না। পোলকি, ডায়মন্ড সবকিছুই টুকটাক কালেকশন আনে থাকি। তারপর ঈদের পরপরই বিয়ের সিজনটা শুরু হয়, তো আমরা ওইটাও মাথায় চিন্তা করে কিছু বিয়ের জিনিস উঠাই। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, সাধারণ মানুষ একান্ত প্রয়োজনীয় কেনাকাটাতেই সীমাবদ্ধ। আর গহনা কেনাকাটায় ভ্যাট আরোপে সমস্যার কথা জানান ক্রেতারাও। 5% ভ্যাট, এটা যদি কমিয়ে আসতো তাহলে কাস্টমারের প্রতি একটু সুবিধা হতো বেশি। গহনাটা কেনার সময় ভ্যাটের জন্য আমাদের যেটুকু আমরা আশা করি তার চাইতে আরো কমে কিনতে হয়। ঈদের আগে আরেক দফা প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে 1225 টাকা। বর্তমানে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণ 47,123, 21 ক্যারেটের 45,023 এবং 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 38,608 টাকায়। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এবার প্রবাসের খবর। প্রবাসীদের দ্বৈত নাগরিকত্ব বাতিলে বাংলাদেশ সরকারের চিন্তা ভাবনার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন নিউ ইয়র্ক প্রবাসীরা। তাদের মতে, দ্বৈত নাগরিকত্ব বাতিল করা হলে দেশে বিনিয়োগ ও রেমিটেন্সের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। দেশে নিজেদের সম্পত্তির ভবিষ্যৎ নিয়েও উৎকণ্ঠা বাড়ছে প্রবাসীদের। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিশলুর পাঠানো তথ্য আর ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। নিউ ইয়র্ক বাংলাদেশ কনসুলেটের অধীন আশপাশের 8 রাজ্যে এ যাবৎ নো ভিসা রেকর্ড সিলমোহর দেওয়ার সংখ্যা প্রায় 3.5 লাখ। জন্মসূত্রে নাগরিক হয়েছেন এ সংখ্যার বাইরেও প্রায় 2 লাখ প্রবাসী বাংলাদেশি রয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব। সম্প্রতি প্রবাসী বাংলাদেশিদের নাগরিকত্ব বাতিলে বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদের বৈঠকের সিদ্ধান্তে সমালোচনা ঝড় ওঠে নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশ কমিউনিটিতে। এতে উদ্বেগ প্রকাশ করে প্রবাসীরা বলছেন, দ্বৈত নাগরিকত্ব বাতিল করা হলে দেশে রেমিটেন্স পাঠানোর পরিমাণও আশঙ্কাজনকভাবে কমে যেতে পারে। আমরা এখানে আছি জীবিকার টানে, প্রয়োজনে আছি, কিন্তু দেশের প্রতি যে টান সেটা তো আমাদের কমে যায়নি। সো এটা শুনেই মনটা খুব খারাপ হয়ে গেল। প্লাস আমাদের যে বাচ্চারা আছে, এতদিন তো আমাদের বাচ্চারা এখানে থাকলেও, এখানে বর্ন
হলেও বাংলাদেশে তাদের নাগরিকত্ব ছিল লাইক বাবা মার সূত্রে, এখন যদি এটা না থাকে সেটা খুবই হতাশাব্যঞ্জক। এটা তো আমাদের দেশ, আমাদের জন্মভূমি, যেখানে আমরা প্রবাসের থেকে এখানে ইনকাম করে দেশে আমরা সম্পদ করব, সেগুলো থাকবে না, হারিয়ে যাবে। এটা তো আমি মনে করি যে এটা আমাদের জন্য হঠকারী একটা সিদ্ধান্ত, এটা চেঞ্জ করা উচিত। রেমিটেন্স আমরা এখান থেকে পাঠাচ্ছি সরকারের কাছে, তো এমন কোনো শর্ত দেওয়া উচিত না যেটাতে সরকার রাজস্ব হারায় কিংবা এই যে রেমিটেন্সটা হারায়। প্রবাসীদের নাগরিকত্ব বাতিলের পরিকল্পনাকে সরকারের আত্মঘাতী সিদ্ধান্ত উল্লেখ করে তা বাতিলের আহ্বান জানান তারা। সত্যি কথা বলতে কি এটা কিছুটা উদ্বেগজনক ব্যাপার। তো সরকারের কাছে আমার যেটা মনে হয় সরকার এটা আরো খতিয়ে দেখবে। আমরা চাই আমাদের দ্বৈত নাগরিকত্বটা আমাদের থাকুক। এটা থাকলে আমাদের দেশের প্রতিও টান থাকবে এবং দেশের মমত্ববোধ তো আমাদের আছেই, ওইটার জিনিসটা আরো ধরে রাখতে পারবো। সরকারের এই চিন্তা ভাবনা, এটা আমার রিকোয়েস্ট তারা যাতে এইখান থেকে আমাদেরকে বঞ্চিত না করে। তবে প্রবাসীদের নাগরিকত্ব বাতিল ইস্যুতে কোনো ধরনের মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেছেন কনসাল জেনারেল শামীম আহসান। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ইউরোপীয় ইউনিয়নে ব্রিটেনের থাকা না থাকা নিয়ে আসন্ন গণভোট উপলক্ষে এর পক্ষে বিপক্ষে চলছে নানা বিতর্ক। আর আগামী 23 জুনের এই গণভোটে ব্রিটেনের ইইউ থাকার পক্ষে ভোট দিতে ব্রিটেনে প্রচারণা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত 3 ব্রিটিশ এমপি রুশনারা আলী, টিউলিপ সিদ্দিক ও রূপা হক। এর মধ্যে পার্লামেন্টের বেশ কয়েকটি সেমিনারে অংশ নিয়ে এ নিয়ে তাদের মতামত তুলে ধরেছেন তারা। আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিশ্বের সবচেয়ে বড় আঞ্চলিক জোট ইউরোপীয় ইউনিয়নে ব্রিটেন থাকবে কিনা সে বিষয়ে আগামী 23 জুন অনুষ্ঠেয় ঐতিহাসিক গণভোটের রায় দেবেন যুক্তরাজ্যের নাগরিকরা। আর এই গণভোটের রায়ের উপরই নির্ভর করছে ইউরোপের রাজনীতি, অর্থনীতি ও কূটনীতি সহ অন্যান্য নানা গুরুত্বপূর্ণ বিষয়। এরই পরিপ্রেক্ষিতে ইইউতে থাকার পক্ষে বেশ কিছু যুক্তি উপস্থাপন করেছেন প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী। এ সময় ইইউ থেকে বের হয়ে গেলে ব্রিটেনের অর্থনীতিতে মারাত্মক ধস নামার পাশাপাশি বাংলাদেশি কমিউনিটি ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেন তিনি। আমরা যদি ইউরোপিয়ান ইউনিয়নে থাকি তখন আমরা যে ইকোনমি যেটা আছে গ্র্যাজুয়ালি ফাইন্যান্সিয়াল ক্রাশ পরে আস্তে আস্তে ইমপ্রুভ হয়েছে। যদি আমরা বাড়াই তখন অনেক চাকরি যাইব, 500,000 চাকরি যাইব, বিজনেস কমিউনিটির ক্ষতি হইব। যদি বিজনেস ট্রেড করতে পারে না ইউরোপিয়ান ইউনিয়নের লগে তখন অনেক মানুষের অসুবিধা হইব, আমরা কমিউনিটির অসুবিধা হইব। হাউজিং, এডুকেশন, হেলথ সার্ভিস এটার ইনভেস্টমেন্ট আরো কমবো। গভর্নমেন্টে যদি ট্যাক্স রেভিনিউ থাকে না তখন কাজ করতে হইব, পাবলিক সার্ভিসও কাজ করতে হইব। বেনিফিটস যেটা আছে অলরেডি গভর্নমেন্টে কাট করা লাগছে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, আগের ফাইন্যান্সিয়াল ক্রাশের জন্য, এখন আরো হইব। বিভক্তি ব্রিটেনকে ভালো কিছু এনে দেবে না উল্লেখ করে আগামী 23 জুনের গণভোটে ইইউতে থাকার পক্ষে ভোট দিতে ব্রিটেনবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আরেক এমপি রূপা হক। The risk is that if we leave, as Rushanara said, এটা খুব খারাপ হবে আমাদের জন্য, সব বাঙালির জন্য, সবার জন্য। এদিকে পারিবারিক কারণে আনুষ্ঠানিক প্রচারণায় অংশ নিতে না পারলেও ইইউতে থাকার পক্ষে মত দিয়েছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। সময় সংবাদ, লন্ডন, যুক্তরাজ্য। সৌদি আরবের জেদ্দায় বৃহত্তর লক্ষ্মীপুর জেলা প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি আবুল বাশার ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রওশন জামিল শিপুর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের শিক্ষা ও শ্রম বিষয়ক কনসাল মোহাম্মদ রেজাই রাব্বি। উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর উপজেলা চেয়ারম্যান একেএম সালাউদ্দিন টিপু, রৌল করিম লিটন, মতিউর রহমান বাবুল সহ আরো অনেকে। পরে বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের আয়োজনে রাজধানীর অফিসার্স ক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমাম, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, রেলমন্ত্রী মুজিবুল হক সহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা এতে অংশ নেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ.ম আরিফিন সিদ্দিক, পুলিশের মহাপরিদর্শক শহীদুল হক সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের সড়ক দুর্ঘটনায় 8 স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত 12 জন। রাজ্য পুলিশের বরাতে স্থানীয় গণমাধ্যম জানায় কর্ণাটকের কুন্দাপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। মঙ্গলবার সকাল 8টার সময় স্থানীয় ডন বাস্কো স্কুলের শিক্ষার্থীদের নিয়ে একটি ভ্যান
স্কুলের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 8 শিক্ষার্থীর মৃত্যু হয়। গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কোপা আমেরিকার খবর। আসরের ফাইনালে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে হট ফেভারিট আর্জেন্টিনা ও যুক্তরাষ্ট্র। একদিকে স্বাগতিক সমর্থন পুষ্ট মার্কিনরা, অন্যদিকে দুরন্ত মেসির আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হবে বুধবার বাংলাদেশ সময় সকাল 7টায়। অধীনস্থ আলবিসেলেস্তারা শুরুর দিকে মেসির অনিশ্চয়তার যে মেঘ ছিল সেটা যতই সরে আসে ততই দৃঢ় হয় আর্জেন্টাইনদের 15তম কোপার স্বপ্ন। নিজের প্রথম ম্যাচে বদলি হিসেবে নেমে মাত্র 21 মিনিটের ব্যবধানে পূর্ণ করেন হ্যাট্রিক। বিধ্বস্ত হয় পানামা। এরপর গোল দেয়া আর গোল করানোর খেলায় মাতেন রোজারিওর ছোট্ট এই জাদুঘর। গেল ম্যাচেই ছুঁয়ে ফেলেন বাতিস্তুতা 2002 সালে করা সর্বোচ্চ গোলের রেকর্ড। যুক্তরাষ্ট্রের বিপক্ষে মেসি ভক্তরা অপেক্ষায় থাকবে বাতি গোলকে ছাড়িয়ে যাবার। সেমিফাইনালের আগের গল্প কেন এত মেসিময়, সে প্রশ্ন জাগাই স্বাভাবিক। ক্লিন্সম্যানের দল নিয়ে যেসব পরিকল্পনা আছে তার মধ্যে সবার আগে থাকবে মেসিকে থামানোর পরিকল্পনা। কিন্তু বাকি আর্জেন্টাইনরাও প্রতিপক্ষের জাল ছোঁয়ার খেলায় বেশ পারদর্শী। হিগুয়েন, ডি মারিয়া, আগুয়েরো সবাই নিজ সামর্থ্য প্রমাণ করে আসছেন বহু বছর ধরে। ইউর্গেন ক্লিন্সম্যানকে সেমির আগে কষতে হবে আরো কিছু হিসেব নিকেশ। জার্মেইন জোন্স, ববি উড ও আলেহান্দ্রো বেদোয়াকে পাবেন না তিনি। 2 হলুদ কার্ডের খাড়ায় কাটা পড়ে এই 3 জন মিস করবেন সেমিফাইনালের এই মহারণ। পরিসংখ্যানের খাতা মেলে ধরলে দেখা যাবে 2 দলের মোট 10 দেখায় 6টি জয় আর্জেন্টিনার খাতায়, 2টি যুক্তরাষ্ট্রের আর বাকি 2টি ড্র। তবে বড় মঞ্চে সংখ্যা তত্ত্বের চেয়ে বেশি কথা বলে স্নায়ু আর ফুটবলীয় দক্ষতার নিয়ন্ত্রণ। পুরো সেমির মঞ্চ জুড়ে স্টার্স আর স্ট্রাইকসদের সাথে থাকার কথা শুধুমাত্র স্বাগতিকদের সমর্থন। কিন্তু তারাও যে মনের অলক্ষ্যে মেসি ম্যাজিক দেখার অপেক্ষায় থাকবেন না সেটাই তাকে বলতে পারে। রায়হান মাসুদ, সময় সংবাদ। এবার ইউরো চ্যাম্পিয়নশিপের খবর। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। মঙ্গলবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা নর্দার্ন আয়ারল্যান্ডকে হারিয়েছে 1-0 গোলে। আরেক ম্যাচে ইউক্রেনকে 1 হয়ে সেই ডেডলক ভাঙেন মারি। ঢাকা প্রিমিয়ার লিগের খবর। আবাহনী ও প্রাইম দোলেশ্বরের ম্যাচ নিয়ে এখনো কাটেনি ধোঁয়াশা। ক্রিকেট বোর্ডের সভায় দেয়া 72 ঘন্টার আলটিমেটামের 48 ঘন্টা পেরিয়ে গেলেও টেকনিক্যাল কমিটির বৈঠকে আসেনি কোনো ফলপ্রসূ সিদ্ধান্ত। এ তথ্য জানিয়েছেন ম্যাচ রেফারি রকিবুল হাসান। অথচ বুধবারই শেষ হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। কালকে আমরা বসবো, রিপোর্ট আশা করবো যে কালকে দিয়ে দেওয়ার জন্য। টার্মস অফ রেফারেন্স একটা দেওয়া হয়েছিল একটা সমস্যাকে সমাধান করার জন্য, যেটা একটা 72 ঘন্টার টাইম বলেছেন। বাট টাইম তো অলওয়েজ এক্সটেন্ডেড হয়, বাট আমরা 72 ঘন্টার মধ্যে করে ফেলবো। আমাদের সিদ্ধান্ত তো নিরপেক্ষ সিদ্ধান্ত, আমরা সবাই নিরপেক্ষ এখানে। আমাদের সিদ্ধান্ত শিরোপা নির্ধারণী যে কার পক্ষে কখন কি যাবে সেটা তো আমরা দেখছি। এটার সঙ্গে আমাদের একটা সময়ের মধ্যে আমরা করে দিব। কালকের ম্যাচের সিদ্ধান্তের সঙ্গে এটা কোনো করবে কিনা এরকম আমরা চিন্তা করি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদে বাসের আগাম টিকিট বিক্রির দ্বিতীয় দিনেও রাজধানীর বিভিন্ন কাউন্টারে ভিড়। রেলের টিকিট পেতে রাত থেকে স্টেশনে ঘরমুখো মানুষের অপেক্ষা। শ্রমিক বিরোধের জেরে রাজধানীর সায়দাবাদে 2 গ্রুপের সংঘর্ষ। দীর্ঘ সময় বাস চলাচল বন্ধ থাকায় যাত্রী দুর্ভোগ চরমে। কিশোরগঞ্জের ব্যবসায়ীকে হয়রানি করতেই তার নামে রাজধানীর রামকৃষ্ণ মিশনে হুমকির চিঠি, জানিয়েছে পুলিশ। খোঁজা হচ্ছে মূল হোতাকে। রুদ্ধস্বর প্রকাশনীর মালিক টুটুল হত্যা চেষ্টা মামলার আসামি শিহাবের স্বীকারোক্তিমূলক জবানবন্দি। ঝিনাইদহে পুরোহিত হত্যাকাণ্ডে শিবির নেতার স্বীকারোক্তি। এবং এবছর থেকে আর হচ্ছে না 5ম শ্রেণীর সমাপনী পরীক্ষা। অনুমোদনের জন্য শিগগিরই পাঠানো হবে মন্ত্রিসভায়, জানালেন গণশিক্ষামন্ত্রী। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।